হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে আমি ইংলিশের একদম বেসিক থেকে স্টার্ট করব এবং পার্টস অফ স্পিচ পর্যন্ত এগোবো। এরপর অন্যতম যে পার্টস অফ স্পিচ নাউন, সেটা সম্পর্কে আলোচনা করব। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে ডিটেলসে কিন্তু শিখতে হবে, না হলে পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, কারণ পার্টস অফ স্পিচ রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। তো চলো সেগুলো শেখার জন্য আমি একদম বেসিক থেকে স্টার্ট করব। বেসিক বলতে কোথা থেকে? একদম অ্যালফাবেট থেকে। তোমরা হয়তো প্রশ্ন আসতে পারে তোমাদের যে স্যার আমরা অ্যালফাবেট থেকে শিখবো, আমরা কি বাচ্চা নাকি? না, একদম অ্যালফাবেট থেকেই শিখতে হবে। হ্যাঁ, তো দেখো, অ্যালফাবেটকে আমরা বাংলায় বর্ণমালা বলি, তাই তো? এবং আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে দেয়ার আর 26 লেটার্স। লেটার্স বলতে আমি কোনগুলোকে বলতে পারি? যেমন এ, বি, সি, ডি, এইগুলো হচ্ছে ইংলিশে একদম জেড পর্যন্ত আমরা বলতে পারি, এগুলো হচ্ছে লেটার্স, তাই তো? এবং এই লেটার্স গুলোকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটা পার্টে কি আমরা বলি ভাওয়েল, আরেকটাকে আমরা বলি কনসোন্যান্ট। আমরা জানছি আজকে যে পার্টস অফ স্পিচ কোথা থেকে আসলো এবং কেনই বা এদেরকে পার্টস অফ স্পিচ বলে থাকি, ঠিক আছে? তো অ্যালফাবেট 26 লেটার্স আছে এবং 26 লেটার্সকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। আমরা ছোটবেলা থেকেই জানি ভাওয়েল হচ্ছে ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ, আর 21 কনসোন্যান্ট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে এ, ই, আই, ও, ইউ কে ভাওয়েল কেন বলে এবং বাকি 21টাকে কনসোন্যান্ট কেন বলে? আর ভাওয়েল আর কনসোন্যান্ট হিসেবে কেনই বা এদেরকে প্রত্যেকটা 26টা লেটারকে ডিভাইড করা হয়েছে? এই যে ভাওয়েল আর কনসোন্যান্ট রূপে দুটো পার্টে ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি সাউন্ডের ভিত্তিতে। অর্থাৎ আমরা যে সাউন্ড বলার সময়, মুখ থেকে অনেক সাউন্ড আমরা বার করি একটা শব্দ বলার সময়। যেমন আমি উদাহরণস্বরূপ বললাম ব্যাট। এই ব্যাট বলার সময় আমরা এখানে তিনটে সাউন্ডের সাহায্য নিলাম, ব, এ, ট। তিনটে সাউন্ড কিন্তু মিলিত হয়ে ব্যাট শব্দটা তৈরি করলো। এখানে দেখো, এই তিনটে সাউন্ডের মধ্যে ব আর ট সাউন্ড বলার সময় কোথাও না কোথাও আমাদের বাকযন্ত্রে বাধা পাচ্ছে। ব বলার সময় ঠোঁট জোড়া হয়ে যাচ্ছে, ট বলার সময় আমাদের কিন্তু জিভকে তুলে দাঁতের পাশে ঠেকাতে হচ্ছে, কিন্তু এ সাউন্ডটা ফ্রিলি মুখ দিয়ে বেরিয়ে আসছে, তাই তো? তার মানে যে সাউন্ড বলার সময় মুখ দিয়ে ফ্রিলি সেই সাউন্ডটা বেরিয়ে আসে তাকে আমরা ভাওয়েল সাউন্ড বলি। এবং ধরো এই সাউন্ডটাকে আমি রিটেনে বোঝানোর জন্য একটা সিম্বল ইউজ করলাম, সেই সিম্বলটা হচ্ছে এ। অর্থাৎ এ দিয়ে আমি এ সাউন্ডকে রিপ্রেজেন্ট করব, তাই তো? তাহলে প্রত্যেকটা সাউন্ডের সিম্বল রূপে কিন্তু লেটার ব্যবহৃত হয়, যাতে এটা আমি রিটেনে বোঝাতে পারি, ঠিক আছে? যেমন ব সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এটাকে সিম্বল দিলাম এই আকারে বা এই আকারে, তাই তো? তার মানে প্রত্যেকটা লেটার্স হচ্ছে যে সাউন্ডটা আমি বলছি সেই সাউন্ডের এক একটা সিম্বল, ঠিক আছে? আচ্ছা, এই তার মানে অ্যালফাবেটের সবার প্রথম কি আসছে? সবার প্রথম আসছে কিন্তু লেটার্স, তাই তো? লেটার্সকে দুটো পার্টে ভাগ করছি, ভাওয়েল আর কনসোন্যান্ট, সেটা তো আমরা জেনেই নিলাম এবং জানলাম যে প্রত্যেকটা ভাওয়েল আর কনসোন্যান্ট, প্রত্যেকটা লেটার একটা সাউন্ডের সিম্বল, তাই তো? তার মানে ফার্স্ট আসছে লেটার, অ্যালফাবেট, তারপরে লেটার। আচ্ছা, এই লেটার দিয়ে কি হয়? ধরো আমি লিখলাম ব্যাট, লিখলাম কলকাতা, তার মানে এখানে অনেক কটা লেটার্স আছে, এখানে অনেক কটা লেটার, তিনটে লেটার, কোনোটা চারটে লেটার, অনেক লেটার্স দিয়ে শব্দ হয়, তাই তো? কোনো শব্দে দুটো লেটার থাকতে পারে, কোনো শব্দে তিনটে লেটার থাকতে পারে। দেখো একটা মজার ব্যাপার, দেখো প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দে ভাওয়েল আর কনসোন্যান্ট কিন্তু দুটোই আছে, তাই তো? আর ভাওয়েল ছাড়া উচ্চারণ কিন্তু সম্ভব না। যেমন আমি যতক্ষণ না পর্যন্ত কে ও এল দেবো, যদি আমি এইভাবে লিখতাম কে এল কে টি, তার মানে কিন্তু কলকাতা হতো না, তাই তো? কে এর মাঝে যখনই আমি ও ভাওয়েল দিয়ে দিলাম তখনই কিন্তু এর উচ্চারণটা কোল হলো। এখানে যখন এ দিয়ে দেবো কা হয়ে গেল, এখানে টি এর পাশে এ দিয়ে দেবো তা হয়ে গেল, তাই তো? কলকাতা। বি এর পাশে আমি এ দিয়েছি ভাওয়েল, তবেই কিন্তু বি এ টি
ব্যাট হয়েছে। তার মানে ভাওয়েল কি করে, কনসোনেন্টের সাথে মিলিত হয় এবং একটা ওয়ার্ড তৈরিতে সাহায্য করে। এবং শুধু কনসোনেন্টের সাথে মিলিত হওয়াই না, এই প্রত্যেকটা লেটার্স এমনভাবে আমাদেরকে তাকে বসাতে হবে যেন মিনিংফুল কোনো ওয়ার্ড তৈরি হয়। যেমন আমি একই সব অক্ষরগুলোকে ঘুরিয়ে দিলাম, টি বি এ করে দিলাম, এর কিন্তু কোনো অর্থ দাঁড়াচ্ছে না। তার মানে ফার্স্ট আমরা কি জানলাম, যে প্রত্যেকটা লেটার্সকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে এমনভাবে যাতে মিনিংফুল কোনো কিছু দাঁড়ায়, তবেই কিন্তু সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। আর কি জানলাম, যে ভাওয়েল কনসোনেন্টের সাথে মিলিত হয়ে কিন্তু উচ্চারণ তৈরি করে। যদিও অনেক ওয়ার্ড আছে সেগুলোতে সেমি ভাওয়েল ইউজ হয়, সেগুলোও এক একটা ওয়ার্ড, যেমন স্কাই, এখানে কিন্তু নর্মাল কোনো ভাওয়েল নেই, ওয়াই কে আমরা ইংরেজিতে সেমি ভাওয়েল বলি, ফ্লাই, তো এক্সেপশনস অনেক আছে এরম। তো মেনলি কি আমরা জানলাম, যে কনসোনেন্টের সাথে কিন্তু ভাওয়েল মিলিত হয় এবং একটা ওয়ার্ড তৈরি করে, তাই তো? তাহলে সবার প্রথমে আমরা জানলাম লেটার, এবং লেটারকে প্রপারলি অ্যারেঞ্জ করে আমরা কি পাই, ওয়ার্ড পাই, এবং ওয়ার্ডকে প্রপারলি অ্যারেঞ্জ করে আমরা সেন্টেন্স পাই। যেমন এক্সাম্পল স্বরূপ আমি একটা সেন্টেন্স বললাম, আই গো টু স্কুল এভরি ডে, এটা একটা সেন্টেন্স। আমি যদি এখানে অনেক কটা ওয়ার্ড আছে, তাই তো, এবং আমরা জানি ওয়ার্ডের মাঝে আমরা স্পেস দিই, আমি যদি এই ওয়ার্ডগুলোকে এলোমেলো করে দিই, যেমন আমি বললাম স্কুল, গো, আই, এভরিডে, টু, তাহলে কিন্তু এটা কোনো সেন্টেন্স হচ্ছে না। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডকে শুধু জানলেই হচ্ছে না, সেই ওয়ার্ডগুলোকে প্রপারলি কিভাবে অ্যারেঞ্জ করে গ্রামাটিক্যালি সেটাও আমাদের কিন্তু জানতে হবে, তবেই কিন্তু সেটা একটা সেন্টেন্স দাঁড়াবে। তার মানে এটা একটা সেন্টেন্স, এটা কিন্তু রং, কারণ ওয়ার্ডগুলোকে আমরা ঠিকঠাক সাজাতে পারিনি। তাহলে যদি আমি পেছন দিক থেকে আসি, যে সেন্টেন্সকে আমরা ভাঙলে ওয়ার্ড পাবো এবং ওয়ার্ডকে ভাঙলে আমরা লেটার পাবো, আর লেটারকেও যদি ভাঙি তাহলে আমরা কিন্তু সাউন্ড পাবো, তাই তো? কারণ সেই সাউন্ডকেই আমি রিপ্রেজেন্ট করছি একটা লেটারের সিম্বল দিয়ে, তাই তো? এইবার যখনই সেন্টেন্সে একটা অনেক কটা ওয়ার্ডের কিন্তু একটা সমষ্টি চলে আসলো, সেই ওয়ার্ডগুলোর কিন্তু একটা একটা নাম হয়ে যাবে। অর্থাৎ আমি যখন বললাম আই গো টু স্কুল এভরিডে, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আলাদা 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 নাম আছে। যেমন ফার্স্ট আমরা জানি যে নাউন, যে প্রচুর ওয়ার্ড আছে যেগুলোকে আমরা নাউন নামে ডাকি। নাম্বার টু প্রোনাউন, তার মানে ওয়ার্ডকে আমরা ক্যাটাগরাইজ করছি 8টা পার্টে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মানে যখনই আমি লেটার থেকে ওয়ার্ড করলাম, সেই ওয়ার্ডটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তার মানে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো এই 8টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়বে, হয় তাকে নাউন হতে হবে, নাই প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? তার মানে এইখান থেকে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের আবির্ভাব হলো। অর্থাৎ সেন্টেন্সকে আমরা স্পিচ বলি, সেন্টেন্সকে আমরা স্পিচও বলি, আর এই স্পিচে যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, রাম ইজ অ্যান অনেস্ট বয়, এখানে রাম একজনের নাম, তার মানে আমি বলতে পারি রাম হচ্ছে নাউন, ইজ ভার্ব, অনেস্ট অ্যাডজেক্টিভ, বয় নাউন, আর অ্যান হচ্ছে আর্টিকেল, তাই তো? তার মানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে। তো চলো এবার আমরা দেখি নাউন কাকে বলে, নাউন সম্পর্কে ডিটেলসে জানি। তো এইখান থেকে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ আসলো। তো দেখো নাউন কে আমরা জানি, আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, আমরা খুব সিম্পল ডেফিনেশন জানবো, এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শেখার সময় আমাদের কিন্তু দুটো জিনিস জানতে হবে, একটা তার ডেফিনেশন, আমরা সংজ্ঞাটা জানবো, এবং তার পজিশন।
সেন্টেন্সে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ বসার কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে, আমরা যে কোনো পার্টস অফ স্পিচকে যে কোনো জায়গায় বসাতে পারবো না। যেমন আমি আই গো টু স্কুল কখনো আমি এইভাবে বলতে পারবো না গো টু স্কুল আই। অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে সেইভাবেই অ্যারেঞ্জ করতে হবে। আই প্রোনাউন বা সাবজেক্ট, গো ভার্ব, গোকে আমাকে সাবজেক্টের পরেই দিতে হবে, এবং টু প্রিপোজিশন স্কুলের আগেই দিতে হবে। আমি কখনো স্কুলের পরে দিতে পারবো না, কারণ আমরা জানি প্রিপোজিশন নাউনের আগে বসে। তার মানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ বসার একটা নির্দিষ্ট জায়গা আছে। আমি কখনো বলতে পারবো না হি ইজ এ বয় গুড, গুড অ্যাডজেক্টিভ, তাই তো, গুড অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে আমাকে নাউনের আগে বসাতে হবে, অর্থাৎ আমাকে সবসময় বলতে হবে হি ইজ আ গুড বয়। তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের এক ডেফিনিশন জানবো এবং জানবো তার পজিশন, এই দুটো জিনিস, অর্থাৎ যাতে করে আমি আইডেন্টিফাই করতে পারি যে সেন্টেন্সে এ এই পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে নাউন আমরা কি জানলাম? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম। এক কথায় বলতে গেলে পৃথিবীতে আমি আমার চোখের সামনে বা পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নাম আছে, এবং প্রত্যেকটা কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। আমি বাড়িতে আছি, বাড়িতে আমি যা কিছু দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি ডোর দেখতে পাচ্ছি, উইন্ডো দেখতে পাচ্ছি, আমি বুক দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার ফাদার, আমার মাদার, আমার পেন, অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে যা কিছু দেখছি সবই নাউন। ঠিক আছে? আমি চোখের সামনে আমি যা দেখছি প্রত্যেকটা কিছুর এক একটা নাম আছে, এবং সেগুলোকে আমি একটা নাউন বলতে পারি। বোঝা গেল? একদম সিম্পল। তাকে আমি যে নামে ডাকছি সেটাই নাউন। আচ্ছা, আমি যেগুলো দেখতে পাচ্ছি পৃথিবীতে যা কিছু আছে সেগুলোই কি নাউন, নাকি এর বাইরে আমরা যা কিছু দেখতে পাই না তাদের নামকেও নাউন বলে? তাহলে এখানেই পরিষ্কার হয়ে গেল নাউনকে আমরা কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি বলতে পারি যে নাউন ভিজিবল, এমন কিছু আছে যেগুলোকে আমরা দেখতে পাই, আর এমন কিছু আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, নট ভিজিবল। যেগুলো আমরা চোখে দেখতে পাই না এগুলোকে আমরা ফিল করতে পারি, উই ক্যান ফিল। বোঝা গেল? তার মানে নাউন দুটো পার্টে ভাগ হয়েছে, ভিজিবল, নট ভিজিবল। ভিজিবলের মধ্যে আমরা কি কি পড়ছে? ভিজিবলের মধ্যে পড়ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এগুলোকে আমরা কিন্তু দেখতে পাই। তার মানে যে নাউনকে আমরা দেখতে পাচ্ছি সেই নাউন চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর যেগুলোকে দেখতে পাই না এগুলোকে সিম্পলি আমরা এই একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি, FAQS। FAQS বলতে F মিন্স ফিলিং। আমরা যে কোনো ফিলিংকে একটা নাম দিতে পারি, যেমন লাভ ইজ আ ফিলিং, তার মানে লাভ একটা নাউন। ঠিক আছে? কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে যেগুলোকে আমরা দেখতে পাই না, নট ভিজিবল, শুধুমাত্র আমরা ফিল করি, তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। বোঝা গেল? তার মানে নাউন ভিজিবল, নট ভিজিবল, ভিজিবলের মধ্যে এই চারটে পড়ছে, নট ভিজিবলের মধ্যে যেগুলো আমরা শুধু ফিল করতে পারি, টাচও করতে পারি না, দেখতেও পাই না, তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আর এটা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি, FAQS। FAQS বলতে কি বোঝায়? F বলতে ফিলিংস, যে কোনো ফিলিংসের যদি নাম হয়, যেমন লাভ একটা ফিলিংসের নাম, তাই তো? তার মানে লাভকে আমরা বলতে পারি একটা নাউন, এবং কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? তার মানে আমি একটু এখানে পরিষ্কার করে লিখি, FA নাউনকে দুটো পার্টে ভাগ করলাম। একটা মধ্যে ক্যাটাগরিতে পড়লো যেটা ভিজিবল ক্যাটাগরি, ভিজিবল ক্যাটাগরির মধ্যে পড়লো চারটে নাউন: প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। আচ্ছা, নট ভিজিবলের মধ্যে কি কি বললো? নট ভিজিবল যেগুলোকে আমরা শুধু ফিল করতে পারি, উই ক্যান ফিল, এবং এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। এবং এটা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি, FAQS, যেখানে F হচ্ছে ফিলিংস,
যেমন আমি লাভ বললাম, লাভ হচ্ছে একটা ফিলিংস এর নাম। আচ্ছা, এ বলতে অ্যাকশন, এ বলতে অ্যাকশন, যে কোনো অ্যাকশন, যেমন লাভ হচ্ছে একটা অ্যাকশন, এটাকে যখনই আমি লাফটার করে দিলাম তার মানে হাসির একটা, আমি এই অ্যাকশনটার একটা নাম দিলাম লাফটার, তাই তো? তার মানে লাফটার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আমি একটা কোয়ালিটির নাম দিলাম, কোয়ালিটি, যেমন অনেস্টি হচ্ছে একটা কোয়ালিটির নাম, তার মানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আমি একটা স্টেট, আমি যে কোনো একটা স্টেট আমি এখানটায় লিখছি স্টেট, এস, এস ফর স্টেট। যেমন আমি বললাম আমার কোনো একটা মেন্টাল স্টেট, যেমন আমি বললাম অ্যাংজাইটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল স্টেট, তার মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তাহলে নাউন দুটো ক্যাটাগরিতে ভাগ হলো, ভিজিবল ক্যাটাগরি, নট ভিজিবল ক্যাটাগরি। ভিজিবল ক্যাটাগরির মধ্যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন পড়লো। এই যে আমি ভাগটা করলাম, এই ভাগটা আমি অন্যরকম ভাবেও বলতে পারি। আমি এইভাবে না বলে আমি বলতে পারি নাউন হচ্ছে 5 প্রকার, নাউন 5 প্রকার, নাউন 5 প্রকার। কি কি? নাম্বার 1 প্রপার, নাম্বার 2 কমন, নাম্বার 3 কালেকটিভ, নাম্বার 4 ম্যাটেরিয়াল, আর একটা অ্যাবস্ট্রাক্ট। এই পার্টটাকে, তাহলে এটা ভিজিবল ক্যাটাগরি, নট ভিজিবল ক্যাটাগরি। আবার আমি এটাও বলতে পারি যে এই পাঁচটাকে আমরা, এই চারটেকে আমরা কংক্রিট নাউন বলতে পারি। কি নাউন? কংক্রিট নাউন, আর এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি দুটো পার্টেও ভাগ করতে পারি, যেখানে এই চারটেকে আমরা বলতে পারি কংক্রিট নাউন। কংক্রিট কেন বলা হচ্ছে? এগুলোকে আমরা দেখতে পারি, এগুলোকে আমরা ছুঁতে পারি। আমি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই এবং টাচ করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কিন্তু নট সি, আমরা কিন্তু দেখি না, নট টাচ, আমরা কিন্তু স্পর্শও করি না বা পারি না, তাই তো? তার মানে এক্ষেত্রে নাউন কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে, একটাই পড়বে হচ্ছে কংক্রিট নাউন, একটাই পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তো আমরা আপাতত নাউনের এই 5 ভাগকে এক এক করে দেখব এবং ডিটেলসে বোঝার চেষ্টা করব। প্রপার নাউন, ধরো আমি একটা উদাহরণ দিলাম, রাম ইজ এ বয়, রাম ইজ আ বয়। আমি বললাম শ্যাম ইজ এ বয়, অরুণ ইজ এ বয়। এখানে দেখো, যখন আমি বললাম রাম, শ্যাম, অরুণ, এই তিনটে নামের ক্ষেত্রে এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা, ইউনিক, তাই তো? এরা প্রত্যেকে পার্টিকুলার একজন ব্যক্তির নাম, রাম, শ্যাম, অরুণ, বাট এরা প্রত্যেকেই বয়, তাই তো? তার মানে আমি বলতে পারি রাম বিশেষ নাম, রাম, শ্যাম, অরুণ এরা হচ্ছে প্রপার নাউন, তাই তো? এবং বয় জাতিবাচক নাম, অর্থাৎ যে কেউ যদি ছেলে হয় তাকে আমি বয় বলতে পারি। ঠিক আছে? তার মানে বয় এখানে কোন নাউন হলো? কমন নাউন। বয় এখানে কোন নাউন হলো? কমন নাউন। এরকম আরো উদাহরণ যদি আমি দিই, আমি বললাম ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, জাপান ইজ আ কান্ট্রি, ইংল্যান্ড ইজ আ কান্ট্রি। তাহলে এক্ষেত্রে যখন আমি বললাম ইন্ডিয়া, জাপান, ইংল্যান্ড, এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা নাম, তাহলে এরা প্রত্যেকে প্রপার নাউন। আর কমন নাউন কোনটা? কান্ট্রি। আমি বললাম আর্থ ইজ আ প্ল্যানেট, আমি বললাম দ্য মার্স ইজ আ প্ল্যানেট, আমি বললাম দ্য জুপিটার ইজ আ প্ল্যানেট, এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু নাম, তাই তো? কিন্তু প্ল্যানেট শব্দটা এখানে কিন্তু কমন। তাহলে আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন এরা কিন্তু প্রত্যেকে এক একটা প্রপার নাউন, বাট প্ল্যানেট শব্দটা যেহেতু কমন, এটাকে কিন্তু আমি কমন নাউন বললাম। ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে কমন। আমি বললাম শান্তিপুর ইজ আ সিটি, রানাঘাট ইজ আ সিটি, লন্ডন ইজ আ সিটি। তাহলে শান্তিপুর, রানাঘাট, লন্ডন এরা কিন্তু প্রত্যেকে প্রপার নাউন, আলাদা আলাদা নাম বোঝাচ্ছে, বাট সিটি কিন্তু কমন নাউন। এরকম প্রচুর উদাহরণ আছে। আমি বললাম দ্য গঙ্গা ইজ আ রিভার, দ্য যমুনা ইজ আ রিভার, দ্য ইন্দাস ইজ আ রিভার। তাহলে দ্য গঙ্গা, যমুনা, ইন্দাস এরা কিন্তু প্রত্যেকে প্রপার নাউন, বাট রিভার কিন্তু কমন, এরা কিন্তু কমন নাউন। নেক্সট আসছে নাম্বার 3 কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? কালেকটিভ নাউন হচ্ছে একই কমন নাউনের
একটা সমষ্টিবাচক নাম, একই কমন নাউনের সমষ্টিবাচক নাম। অর্থাৎ আমি যদি বলি আর্মি, ফ্যামিলি, ক্লাস, আর্মি ভাঙলে আমি কোথাও না কোথাও কি পাবো? সোলজার। আমি কিন্তু অনেক কমন নাউনের সমষ্টি কিন্তু পাবো না, অর্থাৎ একই কমন নাউনের মিলিত হয়ে একটা নাম দিয়েছি, তাকে বলা হয় আর্মি। তাহলে আর্মি মানে কোনো একজন না, একই কমন নাউন সোলজার্সদের একটা গ্রুপকে আমি আর্মি বলছি, তাই তো? তার মানে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ফ্যামিলি, ফ্যামিলি কি নিয়ে তৈরি হয়? একজনকে নিয়ে ফ্যামিলি হয়? অনেক কটা মেম্বার্স নিয়ে কিন্তু ফ্যামিলি তৈরি হয়, তার মানে ফ্যামিলিও কালেকটিভ নাউন, তাই তো? ফ্যামিলিও কালেকটিভ নাউন। আচ্ছা, ক্লাস স্টুডেন্টসদের নিয়ে হয়, তার মানে ক্লাসও কালেকটিভ নাউন। তার মানে একই কমন নাউনের সমষ্টিবাচক কোনো শব্দকে আমরা কালেকটিভ নাউন বলি। নেক্সট আসছি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে? কোনো একটা বস্তু যে পদার্থটা দিয়ে তৈরি হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি একটা চেয়ার, চেয়ারটা কি দিয়ে তৈরি? চেয়ারটা উড দিয়ে তৈরি, তার মানে উড হচ্ছে মেটেরিয়াল নাউন, তাই তো? আমি একটা বোতল দেখতে পাচ্ছি, বোতলটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে, তার মানে প্লাস্টিক মেটেরিয়াল নাউন, তাই তো? আমি একটা চেন দেখতে পাচ্ছি, চেনটা কি দিয়ে তৈরি? না গোল্ড দিয়ে তৈরি, তার মানে এই যে গোল্ড, উড, প্লাস্টিক, গ্লাস, সয়েল, তার মানে এগুলো প্রত্যেকটা এক একটা মেটেরিয়াল নাউন, যেটা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করি। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে যদি কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানটাকে আমরা কিন্তু মেটেরিয়াল নাউন বলে থাকি। নেক্সট আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আমি কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা দেখতে পাই না, কান্ট সি, কান্ট টাচ, ফিল অনলি, আমরা অনুভব করতে পারি। যেমন আমি বলতে পারি অনেস্টি, একটা গুণের নাম যেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমি বললাম লাভ, একটা ফিলিংসের নাম যেটা আমরা দেখতে পাই না, তাই তো? হ্যাপিনেস, এরকম প্রচুর আছে, কিংডম। তাহলে এরা প্রত্যেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড, এরা প্রত্যেকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দেখতেও পাই না, ছুঁতেও পাই না, আমরা শুধু অনুভব করতে পারি সেটাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কি জানলাম? নাউনকে 5 ভাগে ভাগ করা হয় মেনলি, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আর আমরা যদি এইভাবে দেখি যে সমস্ত নাউনগুলোকে ছোঁয়া যায়, দেখা যায়, তাদেরকে আমরা কংক্রিট বলতে পারি, আর যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র ফিল করতে হয়, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এই অর্থে নাউনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে?